সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, আমাদের টক শোর দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আচ্ছা, প্রথমে একটু ইউটিউবে অনেক দর্শক কমেন্ট করেছেন, তাদেরটা আমি একটু পড়ে আসি। BN4 আইডি থেকে লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম মিয়া ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। নাইব লিখছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই, ইয়োর ভিডিও ডিজার্ভ মোর ভিউজ। থ্যাংক ইউ। এটা তখনই হবে যখন আপনারা বেশি বেশি এটা শেয়ার করবেন। রফিক শেখ লিখছেন, আলহামদুলিল্লাহ ইরানের জন্য, ধন্যবাদ আপনাকে। আব্দুল হান্নান লিখছেন, মিস্টার আহমেদ আতিক ইজ গ্রেট ডিসকাশন টু বি ইন দিস শো অ্যান্ড উই ওয়ান্ট হিম হেয়ার অল টাইম। থ্যাঙ্কস। আপনাকে সারা জীবনের জন্য রেখে দিতে বলছে, আমরা রেখে দেওয়ার চেষ্টা করব। আমিরুল মাজেদ লিখছেন, তারেক রহমান নিড টু গেট হেল্প ফ্রম চায়না অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার উপদেশ দেওয়ার জন্য। ফেসবুকের আমাদের কিছু কমেন্ট রয়েছে। এবি জলিল লিখছেন, আতিক ভাইয়ের আলোচনা শুনতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আমি আতিক ভাইয়ের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে দিলাম। মোহাম্মদ সাদিকুল ইসলাম লিখছেন, আমি নওগাঁ জেলা গ্রাম অঞ্চলের বিলের মাছ থেকে দেখছি ও শুনছি, ধন্যবাদ। খুব ঠান্ডা যায়, বিল থাকলে খুব ঠান্ডা এলাকা, ঢাকায় প্রচন্ড গরম। আমিরুল ইসলাম আমির লিখছেন, বিউটিফুল ডিসকাশন, ওকে ফ্রম চট্টগ্রাম বাংলাদেশ, ধন্যবাদ। বন্দরনগরের চট্টগ্রাম থেকে আপনি দেখছেন। আতিক ভাইয়ের কাছে আজকে যে প্রথম প্রশ্নটা করব, যে ট্রাম্পের তো সবচেয়ে বড়, মাঝারি বড়, ছোট বড় অনেক কিছু বড় থাকে। উনি আবার সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করলেন ট্রাম্প। এটাতে কি ইরান উদ্বিগ্ন? কি মনে হয় আপনার? আসলে ইরানিরা সবসময় বলে আসছে যে আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি, সো তারা এগুলাতে কখনোই উদ্বিগ্ন হয় না। এবং গত 50 বছর যাবত ইরানের উপর মার্কিনীদের এখন পর্যন্ত প্রায় তারা বলে যে 2500-এরও বেশি নিষেধাজ্ঞা আছে। তো এইসব নিষেধাজ্ঞা কতটুকু কার্যকর এইটা মার্কিনীরাই ভালো জানে, কারণ তারপরও ইরান সগৌরবে টিকে আছে এবং এই যুদ্ধের মধ্যে তাদের যুদ্ধ সক্ষমতা প্রমাণ করে যে ইরান আসলে এই অর্থনৈতিক অবরোধকে পাশ কাটিয়ে তাদের নিজেদের মতো করে টিকে আছে। এবং হয়তো অবরোধ না থাকলে ইরান এতদিনে আমেরিকাকেই টপকে যেত, অলরেডি টপকে গেছে, কারণ মার্কিনীরা তাদের সামরিক সক্ষমতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং ইরানে হামলা করে তাদের নিজেদের অর্থনীতি সহ বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি ডুবাতে শুরু করেছে। এবং এই মুহূর্তে যেমন ধরেন মার্কিনীরা চেষ্টা করছিল প্রকাশ্যে, যেমন তারা ইরাকে হামলার আগে, আফগানিস্তানে হামলার আগে আন্তর্জাতিক জোট গঠন করেছে ন্যাটো দিনে, কিন্তু এই প্রথমবার মার্কিনীরা প্রকাশ্যে কোনো সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয়েছে। তার সাথে সঙ্গী হিসাবে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ এখানে প্রকাশ্যে অংশ নেয়নি, যদিও ন্যাটো পরে গত চলতি সপ্তাহে স্বীকার করেছে যে তারা আমেরিকার সাথে এই হামলায় সহযোগিতা করেছে। তাদের কোনো দেশ সরাসরি ন্যাটো বাহিনী হিসাবে এখানে আসেনি, কিন্তু কোনো দেশ তাদেরকে, ন্যাটো দেশগুলো সহায়তা করেছে। এরই মধ্যে ইরান মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিধ্বস্ত করে দিতে পেরেছে এবং এইখান থেকে মার্কিনীদের চলে যেতে বাধ্য করা হচ্ছে। এবং 30শে সেপ্টেম্বর তারা ইরাকের যে কুর্দিস্তান এলাকা থেকে টাইমলাইন আছে ওইখান থেকে বেরিয়ে যাবে। এবং তো এই সময় তারা মধ্যপ্রাচ্যের সব দেশ থেকেও আর ফিরে আসতে পারবে কিনা সন্দেহ আছে। এবং তাদের যে কূটনৈতিক মিশনগুলো সেইখানে তারা খুব অল্প জনবল রেখেছে, যা না রাখলেই নয়। এবং বিশ্বব্যাপী এইটা একটা প্রচলিত প্রবাদ যে ইসরায়েল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম বা 52তম স্টেট। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অংশই ইসরায়েল, এবং মার্কিন জনগণের একটা বিশাল বাজেট যারা তাদের রাষ্ট্রকে দেয়, সরকারকে দেয়, সেই বাজেট ব্যবহৃত হয় ইসরায়েলকে সুরক্ষার জন্য। এবং মার্কিন জনগণ এটা মেনেই নিয়েছে যে তারা আসলে ইসরায়েলের দাসত্ব বা তাদের অধীনেই থাকবে, ইসরায়েলিরাই তাদের নিয়ম কানুন অর্জন করবে। তো মার্কিনীরা, এবং এই যুদ্ধের সবচেয়ে বাজে দিক হলো যে এখনো মার্কিনীরা অনেককেই তাদের পক্ষে আনার চেষ্টা করছে, এবং মার্কিনদের দীর্ঘদিনের যে পরীক্ষিত বন্ধু ছিল জাপান এবং দক্ষিণ কোরিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এবং কোরীয় যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়া, সেই দেশ দুটিও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকছে না। এবং মজার ব্যাপার হলো চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, হ্যাঁ, এই 6টি দেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সাথে এই মুহূর্তে বৃহৎ অংশীদার বাণিজ্যে।
তো এরই মধ্যে ট্রাম্প গত বুধবার আর কি, মানে গতকাল, তার যে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে একটা বার্তা দিয়েছেন। সেই বার্তায় তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান তিনি শুরু করবেন এবং এইটার নাম দিয়েছেন তিনি ইকোনমিক ডি ডে। তো এইগুলো আসলে কি যে অবস্থা করবে, কারণ সামনের নভেম্বর নাগাদ তার নির্বাচন, মিড টার্ম নির্বাচন, যেটা মিড টার্ম ইলেকশন। এই নির্বাচনের আগেই তিনি আসলে যে মার্কিন জনগণকে আবারও কথার ফুলঝুরি ছুটিয়ে হয়তো একটা বোগাস জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, তার মতে যে এইবারের যে অর্থনৈতিক যুদ্ধ, এটা হবে ইরানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন করে দেয়া। তো এখন সময়ই বলে দিবে আসলে সে কতটুকু বিচ্ছিন্ন করতে পারবে। কারণ তার আতিফ ভাই, একটা প্রশ্ন করে রাখি, এই নিউজের মধ্যে উনি কিন্তু আরেকটা বলেছে, সেটা খুব ভয়াবহ কথা, যে ইরানের সাথে যারা ব্যবসা করবে, যাদের অংশীদার থাকবে, তাদেরও কিন্তু সেটাই আসছিলাম। হ্যাঁ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বলছে যে এই যে অপারেশন ডি ডে বা সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান, এর মাধ্যমে তারা যেটা করবে যে ইরানিদের সাথে যারা বিজনেস করবে সেই দেশগুলোকেও তারা একইভাবে টার্গেট করবে, তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে। আচ্ছা, এখন তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা শব্দটাই অর্থহীন হয়ে গেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন আর দুনিয়াতে যাদের মেরুদণ্ড আছে, যে রাষ্ট্রগুলো এবং যাদের মেরুদণ্ড অর্ধেক আছে, তারাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি দেখেছেন যে ইরানের সাথে যুদ্ধের শুরুতেই মালয়েশিয়া আমেরিকার সাথে হওয়া চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, এবং পৃথিবীর অনেক দেশে ইচ্ছামতো ট্রাম্প শুল্ক বসাইছে, এই সেই। তো এইগুলা তো আলটিমেটলি সে যে ডি ডে বা অর্থনৈতিক অভিযান ঘোষণা করছে, এগুলো তো তার দেশের উপরই পতিত হচ্ছে। কারণ ধরেন বাংলাদেশের গার্মেন্টসের একটা টি শার্ট আগে সে যেটা $1 ইম্পোর্ট করতো, সেইটা এখন যদি সে 50% শুল্ক দেয় নানান ছল ছাতুরিতে, বাংলাদেশের এটা 50%। তো তাইলে ওই ডলারটা কিনবে কত? আমেরিকাই ওটা কিনবে, আমাদের লোক ট্যাক্স দিবে, তো এটা তো ট্যাক্সটা তো ওই দাম থেকে আদায় হবে। তো $1 মালটা মার্কিন বাজারে এখন চলে যাবে $1.5। তারপরে সেই লোক আবার আরো অতিরিক্ত মুনাফা করবে। তো এইটা তো মার্কিন ভোক্তার উপরই পড়তেছে। অর্থনৈতিক চাপটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ফেরত যাচ্ছে। তো এইটা এখন তারা কিভাবে করবে? আর তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর কোনো দেশ চলতে পারবে না, এইরকম ভাবাটাও অর্থহীন। কারণ এখন পৃথিবীর বহু দেশ কিন্তু আবার ওই আগের মতো লেনদেন পর্যায়ে চলে গেছে। যদি আপনি অর্থনৈতিক লেনদেন করতে না পারে, একটা মালের ভ্যালু ধরে সেই মালটা যেই দেশ থেকে নিবে তার সমপরিমাণ ভ্যালুজের জিনিসপত্র ইম্পোর্ট। এইভাবে কিন্তু সারা পৃথিবীর, মানে এইটা ছিল আপনার সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সমাজতন্ত্র সারা পৃথিবীতে, তখন সমাজতান্ত্রিক লেনদেনটা তারা এইভাবে করতো। কিউবা, ভেনিজুয়েলা, রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, মানে পূর্ব ইউরোপের দেশগুলো যেগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল, তাদের সাথে পণ্য বিনিময় হতো। এই একই রকম পণ্য বিনিময় প্রথা কিন্তু আমরা ইসলামের যুগেও দেখেছি। হ্যাঁ, তো ইসলামের যুগের সেই ধারণা, অর্থনৈতিক ধারণাটাই পরবর্তীতে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো গ্রহণ করে। এখন আবার কিন্তু পৃথিবী সেই জায়গায় আছে। আবার একই সাথে আপনি দেখেন ব্রিক্স দেশগুলো কিন্তু নতুন ভাবে অর্থনৈতিক লেনদেন কিভাবে করা যায়, নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, এটার কিন্তু একটা মোটামুটি ফাইনাল পর্যায়ে আসছে। এবং অনেক দেশই কিন্তু এখন ডি-ডলারাইজেশন হচ্ছে। হ্যাঁ, চাইনিজরা, রাশিয়ানরা, চীন এবং রাশিয়া তো বিশাল অর্থনীতির দেশ, এবং ইউরোপের অনেক দেশের সাথেও ইরানের, এবং এখন মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যে তেলের বাণিজ্যটা, ইরান তাদেরকে বাধ্য করছে ইউয়ান কিংবা অন্য মুদ্রায় বাণিজ্য করতে। তো এইভাবে কিন্তু মার্কিন মুদ্রার উপর কিন্তু একটা ধীরে ধীরে চাপ বাড়ছে, এবং মার্কিন মুদ্রার ব্যবহারও সারা পৃথিবীতে ধীরে ধীরে কমার একটা ইঙ্গিত লক্ষ্য করা গেছে। তো এর মধ্য দিয়ে আমেরিকানরা নিজেরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যত ডি-ডলারাইজেশন, এবং এই ডি-ডলারাইজেশন থেকে বাঁচার জন্য মার্কিনরা কিন্তু আপনার অনলাইন ভিত্তিক মুদ্রা ব্যবস্থায়, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি ধরনের মুদ্রা ব্যবস্থায় তারা চলে যেতে চেষ্টা করছে। এবং সেটা কিন্তু আরো ভয়াবহ, যে আপনি মানে ডলারাইজেশন, তো ডলারটা আপনার হাতে থাকবে, কোনো কারণে হয়তো এটার দাম আপ ডাউন করবে, কাগজের মুদ্রা, কিন্তু আপনি যখন ক্রিপ্টো টাইপের মুদ্রায় যাবেন, তখন কিন্তু কম্পিউটারের এক বাটন টিপে আপনি জিরো হয়ে যাবেন। মানে আপনি এটারে সুরক্ষা দেওয়ার বা সেফটি গার্ড দেওয়ারও কোনো সুযোগ পাবেন না। সো এই জন্য কিন্তু পৃথিবীতে অনেক দেশ এখন যেটা করতেছে, এই যে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধের পরে, কোভিডের পর থেকে এই প্রবণতা শুরু হয়েছে, সবাই কিন্তু এখন স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। স্বর্ণের মজুদের মাধ্যমে তারা অর্থনীতি ধরে রাখছে, যেটা মার্কিন ডলারের ব্যাপারে ছিল, যে
$1 সমান 0.33 আউন্স এরকম একটা স্বর্ণ পরিমাণ রাখতে হবে। স্বর্ণ তার মজুদ রাখতে হবে। কিন্তু তারা করছে কি, ওইটা যখন তাদের এটা নাই, ঘাটতি দেখা দিছে, কারণ অতিরিক্ত ডলার যত ছাপবেন তত পরিমাণ স্বর্ণ স্বর্ণ মজুদ রাখতে হবে। রাখতে হবে। তারা সেইটা না করে তারা পরবর্তীতে এটা বিশ্বের অন্যদের সাথে গায়ের জোরে তাদের মুদ্রা ছাপছে, ১। আর ২ হলো তারা তখন এইটার উদাহরণ হিসেবে সামনে আনছে পেট্রো ডলার। মানে এই যে আমাদের কাছে তো বিশ্বের তেল সম্পদটা তো আমাদের মাধ্যমে যায়, তো আমাদের হাত দিয়ে লেনদেন না হইলে তো ডলার লেনদেন হবে না, ডলারের মানটা রয়ে গেছে। তো এইভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু একটা চাপে পড়ছে। এটা হঠাৎ করে বুঝে যাবে না, কারণ তাদের বিষয়গুলো তারা সবসময় গোপন রাখে এবং তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে পৃথিবীর সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, প্রায় $40 ট্রিলিয়ন। এবং এই যে তার এই লোনের তো সে সুদ দিতে দিতেই তার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হঠাৎ করে ডুবে যাবে। হ্যাঁ, এইটা আপনি বুঝতেই পারবেন না। এবং পৃথিবীর রাজনীতির যারা, আমরা তো মোহময়ী মানুষ, একটা মোহের মধ্যে আটকা থাকি। সোভিয়েত ইউনিয়ন একসময় কিন্তু আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, ইন্টারমিডিয়েট পাস করেছি, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের কাছে একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল। এখানে উচ্চশিক্ষা, ভ্রমণ, একটা আদর্শ কমিউনিজম, হ্যাঁ, সমাজতান্ত্রিক, সবাই সমানে সমান। তো সেই সোভিয়েত ইউনিয়ন কিন্তু কেউ চিন্তাই করতে পারে নাই এইভাবে রাতারাতি ডুবে যাবে। একদম হুট করে ভেঙে গেল গর্বাচেভের পেরেস্ট্রয়কার মাধ্যমে। একদম কয়েক মাসের মধ্যে সারা পৃথিবী থেকে কমিউনিজম ইতিহাসের জাদুঘরে চলে গেল। এবং মজার ব্যাপার হলো, এই সোভিয়েত ইউনিয়ন, গর্বাচেভ যখন সোভিয়েত ইউনিয়নের প্রধান, তখন তাকে ইরানের যে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি রহমতুল্লাহ আলাইহি, খোমেনি রহমতুল্লাহ, উনি কিন্তু একটা চিঠি দিয়েছিলেন গর্বাচেভকে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবিসিনিয়া এবং রোমের বাদশা এরকম আরো অনেককে চিঠি দিয়েছিলেন, পারস্য সম্রাটকে, ঠিক একইভাবে ইমাম খোমেনিও এই সোভিয়েত ইউনিয়নের যে প্রধান তাকে, গর্বাচেভকে চিঠি দিয়েছিলেন। এবং সেইখানে উনি লিখেছিলেন যে কমিউনিজম এখন ইতিহাসের জাদুঘরে ঠাঁই হবে। ঠিক কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী সেইটা ঘটনাছে। ঠিক বর্তমান যে রাহাবার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির যে ছেলে সৈয়দ মুস্তফা খামেনি, ইনি এখন দায়িত্বে আছেন, কিন্তু আয়াতুল্লাহ সাইয়েদ খামেনি উনি কিন্তু বলে গেছেন যে সূর্যবীর্য সহ মার্কিন যুক্তরাষ্ট্র সাগরে ডুবে যাবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কিন্তু সেটাই হয়েছে। এই যে দেখেন, তাদের যে বিশ্বব্যাপী কয়েকটা বিমানবাহী রণতরী আছে, সে তার 3টা রণতরী এই ইয়েমেন এবং ইরানের সাথে যুদ্ধ করতে এসে ডিজেবল হয়ে গেছে। তো এইটা কি তার ডুবে যাওয়া নয়? এবং তার সৈন্যরা মানসিক রোগী হয়ে যাচ্ছে। সে দাবি করত মার্কিন মেরিন সৈন্যরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তো সেই মেরিন সৈন্যরা এখানে সে মানসিক রোগী হয়ে গেছে। এটাও তো তার ডুবে যাওয়া। এবং তার নেভির মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে। তার সেনাবাহিনীর কমপক্ষে 20 থেকে 25 জন জেনারেলকে ট্রাম্পের সাথে যুদ্ধ করার জন্য ভিন্ন মত পোষণ করায় সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তো মার্কিন সামরিক বাহিনীর কমান্ডই তো লন্ডভন্ড হয়ে গেছে। তুলসী গেবার্টকে তো একই অবস্থা, তুলসী গাবার্টকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আপনি তাদের যে মানে নৌবাহিনীর বলা হয় বাহরাইনের যে ঘাটিগুলো, এইসব রাডার টাডার 5000 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে, এগুলো সব একদম ধ্বংস হয়ে গেছে। এগুলো মার্কিন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, ইনি এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এটার সরবরাহ আসতো বাহরাইনের 5ম নৌঘাঁটি থেকে। 5ম নৌঘাঁটি মানে এইটা যে ধ্বংস হয়ে গেছে ইরানের আক্রমণে, এইটা ট্রাম্পের কাছ থেকে গোপন রেখেছে তারা, যার ফলে এখান থেকে সহায়তা যায়নি বলেই কিন্তু তাদের লজিস্টিক সাপোর্টটা যায়নি। ট্রাম্পও একই, মানে মোদির কাছ থেকে, ট্রাম্প যেহেতু বলে মোদি তার বন্ধু, মোদির কাছ থেকে এই একই জিনিস শিখেছে। হ্যাঁ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে লোনের পরিমাণ, প্রতিটা নতুন যে শিশু জন্মগ্রহণ করে বা যারা আছে, 1,42,00,000 টাকা বাংলাদেশি টাকায় এক একজন মানুষের ঋণ, মার্কিন নাগরিক 1.5 কোটি টাকার মতো। হ্যাঁ, প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতিটা মার্কিন নাগরিকের ঋণ। এবং একটা সন্তান জন্ম নিলে, মার্কিন পাসপোর্ট নিলে, ঋণের বোঝা তার মাথায় চাপে। আচ্ছা, আমরা একটু যে সৌদি আরব আর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিউজটা শুনতে চাই। এই যে এখন ইরান যুদ্ধ কিন্তু ইরান থেকে ছড়িয়ে পড়েছে বাব আল মানদেবে, হরমুজ থেকে বাব আল মানদেবে চলে গেছে। এবং বাব আল মানদেবের সেই পথটিও বন্ধ ম্যাক্সিমাম দেশের জন্য, কারণ কেউ এই রিস্ক নিয়ে ওইদিকে ঢুকতে চায় না। যদিও 2-1টা দেশ ঢুকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে নেগোশিয়েট করে, কিন্তু বেসিক্যালি আপনার ওইদিকে সৌদি আরবের তেলই তো এখান দিয়ে মেইন রপ্তানি হয়। আর ইউরোপিয়ান বা সারা বিশ্বের বাণিজ্য জাহাজগুলো সুয়েজ খাল দিয়ে বাব আল মানদেব দিয়ে নিচে নামে। তো এইটা এখন কার্যত বন্ধ। কিছু জাহাজ চলাচল করে খুব হাই রিস্ক নিয়ে। তো এই যে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র গতকাল বুধবার বার্তা সংস্থা সাবা নিউজ তাদের, সেইটার মাধ্যমে তারা কিছু তথ্য প্রকাশ করছে। সেইখানে তারা একটা তথ্য প্রকাশ করছে, জুলাইয়ের শেষ দিক থেকে শুরু করে
এখন পর্যন্ত তারা এই অঞ্চলে যে অবরোধ দিয়েছে, এই সময় সৌদি আরবের 8টি পণ্যবাহী জাহাজকে তারা হামলা করেছে এবং 50টিরও বেশি সৌদি জাহাজকে তারা ওইখান থেকে ফিরিয়ে দিয়েছে যে ব্যাক। আর যেগুলো ফিরে যেতে চায়নি, জোর করে আসছিল, সেগুলোতে হামলা করেছে। হ্যাঁ, এছাড়াও যে মোখা বন্দর ইয়েমেনের, হ্যাঁ, মানে যেটা ওই যে সৌদিপন্থী সরকারের দখলে, সেই অঞ্চল, সেখানে সৌদি আরব 2টি অস্ত্রবাহী জাহাজ পাঠিয়েছিল, যদিও তারা বলছিল এগুলো বাণিজ্যিক জাহাজ এই, কিন্তু এই ইয়েমেনি এরাও তো রাডার সিস্টেম আছে, এরা এগুলা চেক করে। এবং সৌদি আরবের, আপনারা জানেন যে সৌদি আরবের অর্ধেকের বেশি নাগরিক কিন্তু ইয়েমেনি বংশোদ্ভূত, মানে তারা একসময় ইয়েমেন ছিল এবং সৌদি আরবের কিন্তু চুক্তি ছিল 72 বা 73 সালে এই অংশটা ইয়েমেনকে ফেরত দেওয়া, কিন্তু যেহেতু সে শক্তিশালী রাষ্ট্র, সেইটা আর ফেরত দেওয়ার এই আলোচনাটাই বিশ্ব থেকে হারিয়ে গেছে। তো ইয়েমেনিরাও যেহেতু দরিদ্র, তাদের নিজেদের মধ্যে সংঘাত, এই জন্য তারাও এই দাবিটা তুলতে পারছে না। হ্যাঁ, তো এই কারণে কিন্তু সেই 2 মোখা বন্দরে তারা হামলা চালিয়েছে এবং আমরা গত 2 দিনে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছি, সেই জাহাজ 2টি না, শুধু সেই বন্দরে থাকা প্রচুর ট্যাঙ্ক এবং সামরিক যান, পুরো বন্দরটাই তছনছ হয়ে গেছে। তার মানে সৌদি আরবও কিন্তু এখন নিরাপদ না। এবং ইয়েমেনের তারা বলেছে এই যুদ্ধ তারা কিন্তু সৌদি মূল ভূখণ্ডে ছড়িয়ে দেবে। তো সৌদি মূল ভূখণ্ডে যদি ছড়িয়ে দেয়, তো এই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, যে হাসানি কবিলা আমরা বলি, তারা তো এই হাসানি কবিলার লোকজন তো সৌদি আরবের ভিতরে বিশাল অংশ আছে, এরা যখন এদের সহযোগিতা করবে, তখন তো সৌদি আরব নিজেই ভাঙনের মুখে এবং গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পড়বে। আর এমনিতেই আপনারা জানেন যে সৌদি রাজ পরিবারের ভিতরে একটা বিশাল ভাঙন তৈরি হচ্ছে, তাদের এমনিতেই 4টা ভাগ আছে, ফল্ট, এবং এই ফল্টের মধ্যে এক গ্রুপ দেখতো তেলের অর্থনীতি, এক গ্রুপ দেখতো রাষ্ট্র পরিচালনা, এক গ্রুপ দেখতো সামরিক বাহিনী, এক গ্রুপ দেখতো অর্থ মন্ত্রণালয়, মানে এক এক গ্রুপ আর কি রাজ পরিবারে। তো এগুলার মধ্যে এখন ভাঙন সৃষ্টি হয়েছে। বাদশাহ মোহাম্মদ বিন সালমান এখন কার্যত প্রিন্স বললেও সে কার্যত বাদশাহ, সে শত শত প্রিন্সকে বন্দি করে রেখেছে, তাদের সম্পদ জব্দ করেছে। তো এগুলা কিন্তু সৌদি আরবের রাজ পরিবারের ভিতরেও যে কোনো মুহূর্তে আপনারা দেখবেন যে সামরিক বাহিনী বা এগুলোর মধ্যে হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, সৌদি আরবও একটা ঝামেলার মধ্যে। আচ্ছা, 2টা প্রশ্ন আমি জানতে চাই। একটা হচ্ছে, কেনিয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়, ইকুয়েডর গোয়েন্দা প্রধান সহ 7 জন নিহত, 7 জনের মধ্যে 5 জন কিন্তু মার্কিন নাগরিক, এটা কি টার্গেটেড কিনা? আরেকটা হচ্ছে, ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের। হ্যাঁ, এই 2 মিনিট আপনি শেষ করুন। ইকুয়েডরে আসলে এইখানে যে আফ্রিকায়ও কিন্তু আমরা আফ্রিকান অঞ্চলটা আমাদের, সরি, দক্ষিণ আমেরিকান অঞ্চলগুলো কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাই যে ওইখানে ইসরায়েলের ব্যাপক প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং তারা সেইখানকার সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কারণ ইসরায়েলিরা তো এদিকে এশিয়ায় এবং ইউরোপে তাদের বিচরণটা অনেকটা সমস্যাগ্রস্ত করে তুলছে তারা নিজেরাই। তো যার ফলে এখন তারা আফ্রিকার দিকে ব্যাপক নজর দিয়েছে। এবং আমরা জানেন যে আফ্রিকার এই যে ইব্রাহিম ট্রাওরের যে তরুণ, হ্যাঁ, তরুণ নেতৃত্ব, সে কিন্তু আফ্রিকানদের জন্য আলোকবর্তিকা হিসেবে দেখা দিয়েছে। হ্যাঁ, বুর্কিনা ফাসো, তার পাশে নাইজার, আরো 3টা দেশ মিলে সে অলরেডি একটা জোট করেছে, এটা মনে হয় সাহল জোট বলে, না কি জানি বলে, নামটা ভুলে গেছি, ওদের একটা জোট, মানে একটা আঞ্চলিক নাম আছে। তো সেইখানে কিন্তু সে শুধু নিজের দেশের ডেভেলপমেন্টই করেনি, সে আশেপাশের দেশগুলোর সাথে ইন্টার কানেক্টিভিটি তৈরি করেছে, আশেপাশের দেশগুলোর সড়ক ব্যবস্থা ডেভেলপ করছে, ওদেরকেও কৃষিতে ডেভেলপ করাচ্ছে, ওদেরকেও স্বাস্থ্য খাতে ডেভেলপ করাচ্ছে। মূলত মানুষটা কি চায়? স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ। তো এই 3টা কিন্তু সে ওই অঞ্চলে করতে সফল হয়েছে। এবং তার নিজের দেশের ভিতরে কিন্তু উগ্রবাদী লোকজন আছে যারা ওই যে ইসলামিক নাম দিয়ে মধ্যপ্রাচ্যে সহায়তা নেয়, এবং এদের পিছনেও মার্কিন গোয়েন্দারা আছে। কারণ সে টিকে থাকার জন্য সে কিন্তু আবার রাশিয়ান ওয়াগনার বাহিনীকেও তার দেশে রেখেছে। তার মানে আমেরিকা, ফ্রান্স, ওরা মিলে কিন্তু তাকেও, মানে কেউ পৃথিবীতে কেউ স্বাধীন হতে চাইলে তার উপর কিন্তু পশ্চিমারা ঝাঁপিয়ে পড়ে, সেখানেও তাই হয়েছে। তো এখন এইসব হিসাবে কেনিয়ায়ও কিন্তু একটা পর্যটন এলাকা, সেইখানে কিন্তু এইসব তাদের মানে ব্যাপক কমিউনিকেশন এবং মুভমেন্ট লক্ষ্য করা গেছে। তো সেই হিসাবেই সেইখানে মার্কিনিরা গেছে, এবং এইসব মার্কিনিরা কোনো সাধারণ যাত্রী ছিল না, যদিও বলা হচ্ছে যে সাধারণ যাত্রী, কারণ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মাইকেল সেন্সি কন্টোজিও, তার স্ত্রী ওদের সাথে থাকার কথা না, মানে হাই প্রোফাইল না হলে। হ্যাঁ, তো এইসব হাই প্রোফাইল। তো কেনিয়ার যে বেসামরিক বিমান কর্তৃপক্ষ আছে, তারা বলেছে উত্তরাঞ্চলীয় সংরক্ষিত বন লইসাবা ওয়াইল্ড লাইফ রিজার্ভ থেকে রওনা হয়েছিল হেলিকপ্টারটি, এবং সেইখানেই বিধ্বস্ত হয়েছে। সেটি পাহাড়ি এলাকা। কিছু ছবি প্রকাশ হয়েছে এবং ভূপাতিত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে গেছিল বলে দেখা গেছে।
তো পার্বত্য এলাকা হয় উদ্ধারকারীরা একটু দেরিতে পৌঁছেছে। তো এখন হয়তো এগুলা নিয়ে আরো যখন তথ্য সামনে বেরোবে আমরা জানাতে পারবো যে সেখানে আসলে গোয়েন্দা প্রধানের সাথে 5 মার্কিন নাগরিক কেন, মানে গোয়েন্দা প্রধান তো আর জাতার লোক না, একটা জেনারেল র্যাঙ্কের লোক, মিনিমাম হলেও ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কিং হয়, তার সাথে নিশ্চয়ই ওই লেভেলের মার্কিনিরাই গিয়েছিল এবং সেখানে আফ্রিকা জুড়ে যে মার্কিনীদের আধিপত্য, সেখানেও কিন্তু মার্কিনী এবং ইউরোপিয়ানদের আধিপত্য কমেছে, সেখানে ইউরোপিয়ানদের আধিপত্যটা বেশি, মার্কিনীদের একটু কম। তো সেইখানে মার্কিনীদের বিষয়গুলো আমরা সামনে হয়তো আরো জানতে পারবো, সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনি যেটা যাচ্ছেন, এই যে ট্রাম্প মানে কয় না, ওই যে ইরানিরা কিন্তু বলেছে যে মার্কিনীরা আমাদের সাথে যেই মাত্রার আচরণ করবে আমরা তার কাউন্টার মাত্রার আচরণ করব। হ্যাঁ, কিন্তু বলেনি যে এটাকে আবার অনেকে ব্যাখ্যা করা শুরু করছে যে ইরান বুঝি যে আমেরিকানরা যদি পরমাণু মারে ইরান হয়তো পারে। ইরান কিন্তু বলে নাই পরমাণু মারবে, তারা বলছে আমরা সমমানের। তো ঠিক এই যে ট্রাম্প কিছুদিন যাবত সমানে বলে বেড়াইতেছিল হরমুজ আমার ট্রাম্প ল্যান্ড, হরমুজ আমেরিকার মানচিত্র টেরিটরি, ইভেন ইরানের বন্দর আব্বাস টাব্বাস, তারপরে যে কি ইরানের যে স্পেশাল দ্বীপটা খার্ব দ্বীপ, এগুলোকে আমেরিকার বলে দাবি করতেছিল এবং দেখাছিল। তো ইরানও এখন জোকস করে পাল্টা যখন করছে যে আপনার ভারতের যে হায়দ্রাবাদের ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল আর কি 19 তারিখ একটা টুইট করা হয়, সেইখানে ক্যালিফোর্নিয়াকে নীল রং দিয়ে চিহ্নিত করে লেখা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। হ্যাঁ, এবং ক্যালিফোর্নিয়া কিন্তু আমেরিকার একটা খুব উন্নত এলাকা। এবং আরেকটা মজার ব্যাপার হলো ক্যালিফোর্নিয়ার বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলটা, ক্যালিফোর্নিয়া সহ ওই অঞ্চলের মানুষের ভিতরে কিন্তু একটা স্বাধীনতার আলাদা স্পৃহা কাজ করে। তাদের একটা বক্তব্য যে আমরা এত পয়সা ইনকাম করি, যে এই যে আমাদের পাকিস্তানের ক্ষেত্রে আমাদের যেসব গল্প শোনা যে পূর্ব পাকিস্তানের নাকি বিপুল টাকা পয়সা এগুলা পশ্চিম পাকিস্তান নিয়ে যেত, যেগুলা বোগাস ছিল আর কি, রাজনৈতিক প্রপাগান্ডা। ঠিক একইভাবে আমেরিকায়ও কিন্তু এই প্রপাগান্ডা আছে যে ক্যালিফোর্নিয়ানরা বলে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি আমেরিকার রাজস্ব ইনকাম করি, আমাদের টাকা দিয়ে বাকি আমেরিকা চলে, তো আমরা এটা দিতে চাই না, আমরা আলাদা হতে চাই, এইসব। তো সেই ক্যালিফোর্নিয়াকে যে ইরান তাদের জোকস হিসাবে করলেও দাবি করেছে, এটার কিন্তু প্রতীকী হলেও এটা কিন্তু ভিতরে অনেক গভীরতা আছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল রাজনীতিকে কিন্তু এইটা একটা এখন চাপের মুখে ফেলবে। আর ক্যালিফোর্নিয়ায় হলো নিউ ইয়র্কে ধরেন আজ থেকে যারা 20 বছর আগে গেছে, যাদের সন্তানাদি হয়ে গেছে, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন, তারা পড়াশোনা করতেছে, উন্নত হয়েছে, এই উন্নত গ্রুপটা চলে যায় আইটি সেক্টর টেক্টর, এরা চলে যায় ক্যালিফোর্নিয়ার দিকে। মানে প্রাথমিক এন্ট্রি লেভেলটা হলো নিউ ইয়র্ক আর ফ্লোরিডা, পরবর্তীতে ধরেন ক্যালিফোর্নিয়া সহ এরকম আরো উন্নত অঞ্চলগুলো ধীরে ধীরে। ধন্যবাদ, অনেক কিছু আজকে জানতে পারলাম এবং দর্শকরাও আতিক ভাইয়ের এই অভিজ্ঞতা শুনে মজা পেয়েছেন এবং জানতে পেরেছেন। তারপরেও যদি কোনো সেগমেন্ট আপনারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর আমাদের এই টক শোটা, অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি দেখছেন সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।